নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। পুরুষদের এমন কিছু সমস্যা আছে যে সমস্যার জন্য তাদের বিভিন্ন সময় অস্বস্তিতে পড়তে হয়, কখনো কখনো তাদের বিভিন্ন রকমের কটূক্তিরও শিকার হতে হয়। খালি গায়ে তারা বেরোতে পারেন না কারোর সামনে। এরকমই একটা সমস্যা হচ্ছে পুরুষদের মরস্তনের সমস্যা। কিন্তু আজকের দিনে যেভাবে চিকিৎসা বিজ্ঞান এগিয়ে গেছে, আজকের দিনে কিন্তু এই বড় স্তন ছোট করার নিরাপদ এবং নিশ্চিত সমাধান রয়েছে পুরুষদের। কিভাবে? হ্যাঁ, সেই নিয়েই আজকে আমরা কথা বলবো এবং আলোচনা করব। আর সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কসমেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বেনকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলবো সেই সমস্যার জন্য আমি জানি যে অনেক সময় পুরুষদের বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়তে হয়। তো এটা একটা খুব ভালো দিক যে আজকের দিনে কিন্তু অনেক সমস্যার সমাধান রয়েছে। তো স্যার, এই যে পুরুষদের স্তন এটা যে বেড়ে যাচ্ছে, এটার কারণ কি? ধন্যবাদ ম্যাডাম, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের চ্যানেলে আমাকে নিয়েছেন। তো এই যে পুরুষের স্তনের সাইজটা বেড়ে যাওয়া, এটাকে আমরা ডাক্তারি পরিভাষায় গাইনোকোম্যাস্টিয়া বলি। আপনারা জানেন গাইনো ডাক্তার বলি আমরা মহিলাদের, তো গাইনোকো শব্দটা একটা ল্যাটিন ওয়ার্ড, সেটা মানে হচ্ছে ফিমেল, আর ম্যাস্টিয়াটাও একটা ল্যাটিন ওয়ার্ড, সেটা মানে হচ্ছে ব্রেস্ট। তো পুরুষদের ব্রেস্ট যদি মেয়েদের মতো হয়ে যায় তখন তাকে আমরা গাইনোকোমেশিয়া বা গাইনোকোম্যাস্টিয়া বলি। এটা একটা খুব পুরনো সমস্যা। আমরা আগেকার দিনের ছবি যদি দেখি, সেটা পোর্ট্রেট বলুন বা সিনেমাতে বিভিন্ন কিছু বলুন, আমরা দেখতে পাই যে পুরুষদের বড় স্তন নিয়ে কিন্তু বিভিন্ন পুরুষকে আমরা দেখতে পেতাম আগে। তো তখন এতটা সোশ্যাল প্রবলেম হতো না, কিন্তু আজকালকার দিনে মানুষ অনেকটাই সোশ্যালি অ্যাক্টিভ হয়েছে, টোন বডি তারা করছেন, জিম করছেন। তো সেই জায়গাটায় একটা ফিমেল ব্রেস্টের মতো যদি ব্রেস্টের সাইজটা বেড়ে যায়, তো আজকালকার ছেলেরা যারা 20s বা টিনেজে রয়েছেন তারা অনেকটা হীনমন্যতায় ভোগেন। তারা অন্যদের সামনে জামা কাপড় খুলতে লজ্জা পান। সবাই মিলে ধরুন দীঘা বা পুরীতে একসঙ্গে সমুদ্র স্নান করবে, সে খালি গায়ে হতে চাইছে না, বা আত্মীয় স্বজনের বাড়িতে সেখানে গিয়ে স্নান করা, সবার সামনে গা খালি রাখা, বা একটা সোশ্যাল প্রোগ্রাম আমাদের যেমন হয়, যেমন ধরুন পৈতে হওয়া অনুষ্ঠান বা বিশেষ করে বিয়ে শাদী যখন হচ্ছে, হিন্দু হোক মুসলমান হোক, গায়ে হলুদের একটা বিষয় থাকে। তো সেই অবস্থাতেও অনেকেই এই গায়ের কাপড় খুলে সবার সামনে এক্সপোজ হওয়াটা, এটা কিন্তু খুব তারা একটা এম্বারাসমেন্ট ফিল করেন। তো এই কারণে এবং এও দেখেছি আমি টিনেজের যারা স্টুডেন্ট স্কুলে যাচ্ছে, তারা স্কুলে যাওয়া টিউশনি যাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ তাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তারা তাদেরকে টিজ করছে। তো এটা সত্যি একটা মনের উপর একটা বড় চাপ আসে। সেই কারণে আমরা এই গাইনোকোমাস্টিয়া সার্জারিটা কসমেটিক সার্জারির মাধ্যমে আমরা করতে পারি, এবং এটা একটা খুব সেফ সার্জারি, এবং এটা একটা অলমোস্ট স্কারলেস সার্জারি। আগেকার দিন অনেকটা বড় কেটে চেস্টের উপরে দাগ হতো, এখন আমরা অ্যাক্সিলা বা বগলের ওখানে ছোট্ট একটা ফুটো করে সমস্ত সার্জারিটা কমপ্লিট করতে পারি। তো এই জন্যই এই সার্জারিটার আজকাল খুব ভ্যালুস বেড়েছে, এবং পুরুষদের মধ্যে, বিশেষ করে কম বয়সী পুরুষদের মধ্যে এটা খুব একটা অ্যাট্রাকটিভ ওয়ে এসছে, যাতে খুব ইজিলি ম্যান বুকটাকে সরিয়ে দিয়ে খুব সুন্দর একটা চেস্টের শেপ পাওয়া যায়। আচ্ছা, তো জিম বা ডায়েট করলে কি কিছুটা কমে? ঠিক এই ব্যাপারটা প্রথমেই পেশেন্টরা যখন আমাকে জিজ্ঞেস করেন বা বাবা মায়ের সঙ্গে আসেন, তাদের প্রথম কোশ্চেন থাকে, স্যার জিম ডায়েট করলে পেটের ফ্যাট তো কমে যায়, ব্রেস্টের ফ্যাট কমে কিনা? ব্রেস্টের ফ্যাট সেটা মহিলাদেরই হোক আর পুরুষদেরই হোক, এটা কিন্তু একটু রেজিস্ট্যান্ট টাইপ অফ ফ্যাট। আমাদের বডি সবসময় ব্রেস্ট ফ্যাট বা ব্রেস্ট মাসকে কিন্তু প্রিজার্ভ করার চেষ্টা করে। সেই জন্য দেখা গেছে যাদের গাইনোকোমাস্টিয়া ছিল, অনেকেই জিম করে এক্সারসাইজ করে মাসল টোন্ড হয়েছে, ফ্যাট কমে গেছে 30% 40%, কিন্তু ব্রেস্টের সাইজ কিন্তু কমতে চায় না। খুব ম্যাক্সিমাম যদি কমে 10% বা 15% হয়তো কমেছে। এবং আজকালকার দিনে যেটা আর একটা মুশকিল হয়েছে, সেটা হচ্ছে ধরুন কেউ ক্লাস 11-এ পড়ছে বা 12-এ পড়ছে, সে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তার পক্ষে সেইভাবে ডায়েটিং করলে পরে যে একটা শারীরিক দুর্বলতার বিষয় থাকে বা রেগুলার এক্সারসাইজ করা, সেই ব্যাপারগুলো অতটা হয়ে ওঠে না। আর যেটা বললাম, জিম বা ডায়েটিং এ কিন্তু খুব বেশি ভলিউমের কমা পড়া হয় না। সেজন্য জিম ডায়েট করে ডেফিনেটলি কেউ করতেই পারেন, চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু 3 থেকে 6 মাস অবধি আপনি চেষ্টা করলেন, যদি তারপরে দেখছেন কমছে না, তাহলে সেক্ষেত্রে সার্জিক্যাল অপশনসটা নেওয়া আমার মনে হয় বেটার। আচ্ছা, স্যার এটা করতে কতদিন সময় লাগে, মানে কতদিন পর স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সম্ভব? এই যে সার্জারিটা আমরা করি, এটা প্রথমে সার্জারি ব্যাপারেই বলে নিই। সার্জারিটা একটা ডে কেয়ার প্রসিডিওরস। যে দিনে অপারেশন করা হয় সেই দিনেই ছুটি করে দেওয়া হয়। হসপিটালে আপনাকে মাত্র 4 থেকে 6 ঘন্টা অবধি থাকতে হয়। আমার ক্লিনিকে যেমন আমি করলে, সকালে এসে আপনি 8টায় ভর্তি হলে বিকেলে 4টে থেকে 5টার মধ্যে ছুটি হয়ে যায়। এই সার্জারিটা আমরা অ্যানাস্থেসিয়া দিয়ে করি। পুরো ঘুমিয়ে থাকবে পেশেন্ট, কিছু কিন্তু বুঝতে পারেন না।
সেই দিনই ছুটি করে দিলাম, বাড়িতে দুদিন পরের থেকেই সে তার স্বাভাবিক যে কাজকর্ম, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, অফিসে যাওয়া, বাইকিং করা, সাইকেল চালানো, এই কাজগুলো সবই করতে পারেন। ওষুধ খেতে হয় 5 থেকে 8 দিন মতো, আমরা যাতে ব্যথা না হয়, ইনফেকশন না হয় সেই জন্য একটা ওষুধ দিয়ে থাকি। আর একটা গার্মেন্ট পরতে হয়, আমরা ভেতরে যেমন জামার ভেতরে যেমন একটা গেঞ্জি মতো পরি, তেমনি একটা গার্মেন্টস থাকে, এটাকে প্রেসার গার্মেন্ট বলা হয়। প্রেসার গার্মেন্টটা 6 to 8 উইকস পরতে হয়। সেই প্রেসার গার্মেন্টটা কিভাবে পরবেন, কতদিন পরবেন, সেটা আমরা পেশেন্টকে বুঝিয়ে বলে দিই। তো অনেকেই আছেন যারা এক্সারসাইজ করতে চান রেগুলার, তাদেরকে আমরা দুটো পরামর্শ দিই বা দুটো স্টেজে করতে বলি। 10 দিনের পরের থেকে সমস্ত ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনি করতে পারেন। আর 20 দিনের পর থেকে আপনি যে কোনো হেভি এক্সারসাইজ, জিম, ক্রিকেট, ফুটবল খেলা এগুলো করতে পারেন। যেটা বললাম, স্কুল কলেজে যাওয়া কিন্তু 2 দিন পর থেকে যেতে পারেন, কোনো অসুবিধা হয় না। আচ্ছা স্যার, একবার বাইক চালাবার ব্যাপারে একটু প্রশ্ন রাখবো যে বাইক যারা চালান তারা কি চালাতে পারবেন? ঠিক, বাইক তো আজকাল আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গেছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম সেই 1998-2000 সালে, তখন কিন্তু বাইক ছিল না অতটা, বাইক ছিল এতটা কমন ছিল না, তখন সাইকেল চালাতাম আমরা। কিন্তু এখনকার দিনে প্রত্যেকটা ঘরেই বাইক, স্কুটি এই ব্যাপারগুলো রয়েছে, আমাদের জীবনকে অনেক ইজি করেছে। তো অনেকে জিজ্ঞেস করেন, স্যার বাইক চালাতে পারবো কিনা? দেখুন, বাইক তো চালাবেন, অ্যাকচুয়ালি বাইক তো চলবে, আপনাকে তো শারীরিক কসরতও করতে হয় না, বাইকের উপর জাস্ট বসে থাকা। কিন্তু কি হয়, বাইক নিয়ে ধরুন আপনি বাজারে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, আপনার ধরুন গাইনোকমাস্টিক সার্জারি করেছি আমরা, তো হঠাৎ সামনে কোনো একটা পশু এসে গেল বা হঠাৎ করে অ্যাক্সিডেন্টের মুহূর্তে আপনাকে অ্যাক্টিভ হতে হবে। তো সেই মুহূর্তে যেহেতু চেস্ট মাসেল গুলো বাইকের হ্যান্ডেল ধরা বা অন্যান্য কাজে লাগে, সেই জন্য চেস্ট মাসেলে হালকা একটু ব্যথা 3-4 দিন অবধি থাকতে পারে। সেই জন্য আমরা পেশেন্টদেরকে 5 দিন মতো বাইক চালাতে অ্যাভয়েড করতে বলি, যে 5 দিন আপনি বাইক চালাবেন না, বাইকের পেছনে বসতে পারেন, তাতে অসুবিধা নেই, বাইক চালানোর মতো অ্যাক্টিভিটি 5 দিন মতো বন্ধ রাখলে পরে যথেষ্ট। স্যার, একবার সার্জারি করার পর দ্বিতীয়বার কি আবার এই স্তন বেড়ে যেতে পারে পুরুষদের? হ্যাঁ, এটা একটা খুব কমন কি, স্যার সার্জারি করলাম, একটা খরচারও বিষয় থাকে, কষ্টও হলো, ভয়টাও মধ্যে দিয়েও যেতে হলো, তো আবার যদি হয়, এই একটা প্রশ্ন পেশেন্টের গার্জিয়ানের উভয় পক্ষেরই থাকে। কিন্তু আমরা যদি লাইপোসাকশন করি এবং গ্ল্যান্ড বাদ দিয়ে দিই, তো ব্রেস্টের মধ্যে তো দুটো জিনিস থাকে, গ্ল্যান্ডের লাইপোসাকশন করলে ফ্যাটটা বেরিয়ে গেল, ফ্যাট নতুন করে জমার সম্ভাবনা খুব কম। আর গ্ল্যান্ডুলার টিস্যু যেটা থাকে হোয়াইট কালারের, সেটা আমরা ওটা এক্সারসাইজ করে দিই, সেটা ফিরে আসার সম্ভাবনা খুব কম। একমাত্র ধরুন কারোর ওজন 68 কেজি 70 কেজি ছিল, উনি যদি এখন ওজন বেড়ে তার 100 কেজির ওপরে ওজন হয়ে যায়, তাহলে বডির অন্যান্য জায়গায় যেরকম ফ্যাট জমবে, স্তনের জায়গাতেও কিছুটা ফ্যাট জমতে পারে, কিন্তু ডেফিনেটলি আগের মতো কন্ডিশনে কখনোই ফিরে আসার সম্ভাবনা থাকে না, যদি না আমরা পুরোপুরি ভালোভাবে গ্ল্যান্ড বের করে দিয়ে থাকি এবং খুব সুন্দরভাবে যদি লাইপোসাকশন হয়, তাহলে রেয়ার বা রেকারেন্সের চান্স ভীষণ কম। স্যার, দাগ হয় কোনো সার্জারি? এটা একটা খুব কমন কোশ্চেন, কারণ পুরুষদের যদি চেস্টে দাগ হয় তাহলে সেটা বোঝা যেতে পারে। কিছু কিছু মেল পেশেন্ট থাকেন যাদের বডিতে অনেক রোম থাকে বা লোম থাকে, তাদের ক্ষেত্রে তো দাগটা থাকতে পারে, দাগ মানে দাগটা হলেও সেটা ঢাকা পড়ে যাচ্ছে। কিন্তু যাদের বুকে ধরুন লোম নেই, তাদের খুব চিন্তা হয় স্যার দাগ হবে কিনা, এবং আগেকার দিনে যেহেতু বড় করে কেটে করা হতো, সেই জন্য দাগ দিয়ে অনেকের মনে ভয় থাকে। এটা একটা সার্জারি, আমরা অ্যাক্সিলাতে ছোট্ট একটা ফুটো করি, অ্যাক্সিলার ফোল্ডের মধ্যে সেটা লুকোনো থাকে, কিন্তু গ্ল্যান্ডটা কেটে বার করার জন্য অ্যারিওলার চারিদিকে, বিশেষ করে 2 o'clock থেকে 5 o'clock, এই যে এরিয়াটা, একটা ঘড়ির ডায়ালে যদি দেখেন 2 o'clock থেকে 5 o'clock, এটা হচ্ছে বাদিকে, এবং ডান দিকে 7 o'clock থেকে 11 o'clock পজিশন, এই পজিশনটাকে ছোট্ট ছোট্ট 1 থেকে 1.5 ইঞ্চি কেটে বের করা হয়। এই জাংশনটা আমরা অ্যারিওলার যে ব্যাক্স বা বাউন্স স্কিন এবং নর্মাল আমাদের বডি স্কিন, তার জাংশনে করা হয়। হালকা একটা দাগ প্রথম 6 মাস একটুখানি বোঝা যেতে পারে, কিন্তু 9 মাস পরে, 1 বছর পরে প্রায় মিলিয়ে যায় বললেই চলে। স্যার, আনুমানিক খরচ কত হয়? এই যে গাইনোকোমাস্টিয়া যে বিষয়টা রয়েছে, এটা বিভিন্ন সাইজের হয়, গ্রেড 1, 2, 3, 4, 4টে গ্রেডে আমরা ডিভাইড করি। ডিপেন্ড করে কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া রয়েছে এবং একটা দিকে আছে না দুদিকে আছে, আপনার জন্য কোন ধরনের অ্যানাস্থেসিয়া ব্যবহার করা হবে এবং আপনি কোন হসপিটালে ডে কেয়ার হিসেবে করতে চাইছেন নাকি হসপিটালে ভর্তি থেকে ট্রিটমেন্টটা নিতে চাইছেন, সেটার উপর ডিপেন্ড করে আমরা খরচাটা নির্ধারণ করি। খরচাটা এক্স্যাক্টলি বোঝার বেস্ট উপায় হচ্ছে, আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে আপনি আপনার চেস্টের ফটোগ্রাফ সামনে থেকে সাইড থেকে পাঠিয়ে দিতে পারেন, তাহলে আমরা সেই ফটো দেখে আপনার কোন গ্রেড, কত খরচ হবে, কি করতে হবে সেটা ডিটেলসে বলে দিতে পারবো। একেবারে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা ভুগে থাকেন, ডক্টর বেইনের ক্লিনিকে কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের
যে সমস্যা, অর্থাৎ মহিলাদের বা পুরুষদের বিভিন্ন ধরনের সার্জারির বা কসমেটিক রিলেটেড যে সমস্যা, সেই সমস্ত সমস্যাগুলোর কিন্তু নিরাপদ এবং নিশ্চিত সমাধান। স্যার, আরেকটা বিষয় আপনার কাছে আমি শুনবো, যে এই সার্জারি গুলো হয়, এটা নিয়ে না অনেকের মনে অনেক প্রশ্ন থাকে। তারা জানেন না এই বিষয়টা, যে আচ্ছা এই সার্জারি গুলো করছি, আমার তো এটাতে ভয়ের কোনো কারণ নেই তো, আগামী দিনে আমার ক্যান্সার হবে না তো, এইরকম কিন্তু কিছু প্রশ্ন থাকে, বা কোনো বড় অসুখ হবে না তো। স্যার, এই জায়গা থেকে আপনার একটা বার্তা চাই। হ্যাঁ ম্যাডাম, যেটা বললেন বা জানতে চাইলেন সেটা একটা খুব কমন কোশ্চেন্স। আমরা যারা সাধারণ মানুষ আছি, ইউজুয়ালি ডাক্তারদের, বিশেষ করে সার্জেন্সদের থেকে যত দূরে থাকা যায় সেটা আমরা প্ল্যান করি বা ভাবি, যাতে ডাক্তারের কাছে যাওয়া নাই লাগে, সত্যি যাতে যাওয়া না লাগে। আর সার্জেন্স তো আরো দূরে, কারণ তারা কাটাকাটি করবে, কতটা ব্যথা হবে, অজ্ঞান করবেন, আবার জ্ঞান ফিরে আসবেন কিনা, এই ব্যাপারগুলো নিয়ে মনের মধ্যে স্বাভাবিকভাবে ভয় থাকে। তবে আজকালকার দিনে যে সার্জারিগুলো আমরা করি, আগেকার দিনের থেকে অ্যানাস্থেসিয়ার টেকনিক অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে ইনহেলেশন অ্যানাস্থেসিয়া দেওয়া হতো, সার্জারি পরে বমি হতো, বিভিন্ন অসুবিধা হতো, কিন্তু এখন ইন্ট্রাভেনাস অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। সেই জন্য ঝুঁকিটা অনেক কমে গেছে। সার্জারির পরে, সার্জারি চলাকালীন তো কিছুই টের পাওয়া যায় না, সার্জারির পরেও কিন্তু ব্যথা বেদনা এই ব্যাপারগুলো যথেষ্ট কম থাকে বা কন্ট্রোল থাকে। তৃতীয়ত থাকতে, সার্জারি করলে কোনো ক্ষতি হবে কিনা। সার্জিক্যাল রিলেটেড প্রত্যেকটা যে সার্জারি আমরা করছি, প্রত্যেকটা সার্জারির পজিটিভ এবং নেগেটিভ দিক থাকে, সেইগুলো নিয়ে সেই সার্জারি রিলেটেড ডাক্তারবাবুর সঙ্গে কিন্তু আপনাকে আলোচনা করতে হবে। ৩ নম্বর হচ্ছে ক্যান্সারের বিষয়টা। আমি দেখেছি যে কোনো কসমেটিক সার্জারির সঙ্গে বা সার্জারির সঙ্গে মানুষ ক্যান্সারটাকে খুব রিলেট করে ফেলেন, যদিও কেন করেন আমি ঠিক জানি না। ক্যান্সার যদি কারো হয়, সার্জারির কারণে কিন্তু, এখানে বলছি হ্যাঁ, তো সার্জারির কারণে কিন্তু ক্যান্সার হয় না, বরঞ্চ ক্যান্সার যদি কখনো হয়, মুখে ক্যান্সার, স্তনে ক্যান্সার, পায়ে ক্যান্সার, যেগুলো মেডিকেলি ট্রিটমেন্ট না, সার্জিক্যালি ট্রিটমেন্ট, তার জন্য আমরা সার্জারি করি। সুতরাং ক্যান্সারের চিকিৎসার সার্জারি, চিকিৎসার জন্য কিন্তু ক্যান্সার হয় না। বরঞ্চ আপনি মুখের মধ্যে যদি গুটখা নিয়ে থাকেন, এই ঠোঁটে ক্যান্সার হতে পারে, বা আপনার যদি সবসময় বিড়ি সিগারেট খাওয়ার টেন্ডেন্সি থাকে, আপনার লাংস ক্যান্সার হতে পারে। এই ব্যাড হ্যাবিট গুলো থেকে আপনার ক্যান্সার হতে পারে, সার্জারি থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ধরনের বিভিন্ন কসমেটিক সার্জারি রিলেটেড বিভিন্ন সমস্যার জন্য আপনারা নির্দ্বিধায় এখানে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু পুরো ডিটেলস দেওয়া রয়েছে, স্যারের অ্যাড্রেস, স্যারের লোকেশন এবং ফোন নাম্বার। তো আপনারা দেরি না করে, যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করুন। আপনারা সকলে ভালো থাকুন এবং আপনাদের সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসুন। নমস্কার।